হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা আমার এর পূর্বের যে ওয়ান শট এমসিকিউ ভিডিওটি ছিল 1 ঘন্টা 20 মিনিটের একটি ভিডিও, তোমরা অনেকেই দেখেছো এবং সেখানে রিকোয়েস্ট করেছো যে অন্যান্য অধ্যায়গুলো দেওয়ার জন্য। তো আমি সেটাই এখন চেষ্টা করতেছি যে সবগুলো অধ্যায় মোটামুটি আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, যেটা থেকে বেসিক কিছু ধারণা পাওয়া যায়। তো তারই ধারাবাহিকতায় আমরা গুণগত রসায়ন শুরু করছি আজকে। তো গুণগত রসায়নের আজকে আমরা মাত্র 95টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে 95টি এমসিকিউ তুমি যদি ভালো করে শিখো, আশা করি গুণগত রসায়নের বেসিক যে ধারণাটা সেটা তুমি অর্জন করতে পারবে। তো আমি এই যে 95টি এমসিকিউ সংগ্রহ করেছি লেকচারের একটি সাজেশন থেকে। তো চলো তাহলে শুরু করা যাক। গুণগত রসায়ন 1 নং প্রশ্নে কি দেখা যাচ্ছে আমরা একটু চেক করে নেই, ভিডিওটা ঠিকমতো হচ্ছে কিনা। আমাকে মোটামুটি দেখা যাচ্ছে। তো কোন কণার 1 নং প্রশ্ন, কোন কণার সাহায্যে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা করেন? তা আমরা জানি সেটা হচ্ছে আলফা কণিকা। এখন আলফা কণিকা নিয়ে অনেক প্রশ্ন আছে যে আলফা কণিকার পরিচয়টা কি। আলফা কণিকা হচ্ছে আমরা জানি যে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যেটাকে আলফা কণিকা বলে। এরপরে আসি আমরা 2 নং প্রশ্নে। রাদারফোর্ডে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় যে স্বর্ণপাতটা ব্যবহার করা হয় সেটার পুরুত্বটা কত? তো এখানে আমাদের অ্যান্সারটা ভুল দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে এই যে এটাকে কারেক্ট অ্যান্সার ধরা হয়েছে, কিন্তু এখানে শূন্য একটা কম হবে, আমি একটা শূন্য বাদ দিয়ে দিই। অর্থাৎ 0.0000 মানে 3টা 0.4 সেন্টিমিটার। আমরা যদি এটাকে মিলিমিটারে করি তাহলে হবে হচ্ছে 0.0004 মিলিমিটার। তো যেভাবে অ্যান্সার আসুক না কেন, এমনকি অ্যাংস্ট্রং এ আসলে সেটা হচ্ছে 40,000 অ্যাংস্ট্রম। তো তোমরা একটু খেয়াল করবে যে কখন কোনটা দেওয়া থাকে। ন্যানোমিটারও দেওয়া থাকতে পারে। আমার মনে হয় যে তোমরা ইউনিট কনভার্সন গুলো জানো। তো এরপরে আমরা 3 নং প্রশ্নটাতে যাই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে কোনটি সত্য? সত্য নয়, এখানে কিন্তু নিচে দিয়ে 9 দেওয়া আছে। তো স্বর্ণপাতের পুরুত্ব 40,000 অ্যাংস্ট্রম, এটা কারেক্ট। রাদারফোর্ডের সহযোগীদের মতে 40,000-এর মধ্যে একটি কণা 180 ডিগ্রি বেঁকে আসে, মানে একটা কণা যেটা হচ্ছে পুরোপুরি বেঁকে একদম পিছনে চলে আসে, সেটা বলছে 40,000-এর মধ্যে একটি। কিন্তু আমরা পড়তে গিয়ে দেখেছি যে 20,000-এর মধ্যে একটির কথা বলা আছে, তাহলে এইটাই আমাদের ভুল। বাকিগুলো হচ্ছে আমাদের কি বলছে, আলফা কণার গতি হচ্ছে এত। তো দেখো এই ইনফরমেশন গুলো অনেক বইতে নাই। নিশ্চিতভাবে যেটা আছে সেটার মধ্যে যদি ভুল একটা পাওয়া যায় তাহলেই হয়ে যাচ্ছে, বাকিগুলো আমাদের না জানলে হচ্ছে। যেমন এই যে গ এবং ঘ এর অপশন গুলো কিন্তু আমাদের সাধারণত গতানুগতিক বইতে নেই। যাই হোক, আমরা এখান থেকে পড়ে নিই। আলফা কণার গতি কত? আলফা কণার ভর ইলেকট্রনের ভরের 7,500 গুণ কম। আচ্ছা, যাই হোক, তারপরে আসি আমি নিউক্লিয়াসের ব্যাস কত। এটাও আমরা মডেল পড়তে গিয়ে পড়েছি, মানে আলফা কণা পরীক্ষাটা পড়তে গিয়ে। সেটা হচ্ছে 10⁻⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। এই মানটা কিছুটা এদিক সেদিক হয়, তোমরা হাজারি স্যারের বইতে যেই মানটা দেওয়া আছে সেটাই ফলো করবে। রাদারফোর্ডের পরীক্ষায় কয়টি আলফা কণার গতিপথ বেঁকে যায়? হ্যাঁ, বেঁকে যায়, ওই যে যেটা হচ্ছে তোমার এই যে এরকম ভাবে যে বেঁকে যায়, এরকম বেঁকে যাওয়া আহ, আহ, যেই কণা, এটার সংখ্যা কয়টি? সেটা হচ্ছে 5 থেকে 10টি। এটাও সাধারণত বইতে তেমন একটা নেই। একটি হচ্ছে পুরোপুরি বেঁকে আসে পিছনের দিকে, আর 5 থেকে 10টি হচ্ছে এই যে এরকম ভাবে বেঁকে সামনের দিকে চলে যায়। তারপরে তাহলে 5 নং শেষ। এবার আমরা 6 নং প্রশ্নটা দেখি। কোনটির ক্ষেত্রে বর্ণালীর ব্যাখ্যা সম্ভব? তো বোর মডেল অনুসারে আমরা জানি বোর মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেমন আছে হচ্ছে হাইড্রোজেন, যেটার মধ্যে একটা ইলেকট্রন আছে। তো হিলিয়ামের মধ্যে তো আমরা জানি 2টা ইলেকট্রন আছে, বাট হিলিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হিলিয়াম প্লাস হয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন হয়ে গেল, এটাও ব্যাখ্যা করা যাবে। লিথিয়াম 3টা ইলেকট্রন আছে, তো ধরো 2টা ত্যাগ করে ফেলছে 2 প্লাস, এটাও হচ্ছে আমাদের পক্ষে সম্ভব। তাহলে এরকম যারা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন, তাদের ক্ষেত্রেই আমাদের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইচ প্লাস যদি হয়ে যায় তাহলে কিন্তু হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন সেটাও চলে যায়, তাহলে এইচ প্লাসটা হচ্ছে না। He2+, তার দুইটাই চলে গেছে, সেটা হচ্ছে না। বেরিলিয়াম 2+, বেরিলিয়ামের আমরা জানি বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা তো 4।
তাহলে 2 প্লাস যখন হচ্ছে তার মানে দুইটা চলে গেছে, তার মানে আরো দুইটা আছে, দুইটা দিয়ে তো হবে না, একটা। যদি বেরিলিয়াম 3 প্লাস হইতো তাহলে এটা কারেক্ট ধরা যেত। তো আমাদের এই যে কারেক্ট অ্যান্সার হচ্ছে গ, লিথিয়াম 2 প্লাস, যেটা আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি। তো তারপরে আমরা 7 নং কোশ্চেনে চলে যাচ্ছি, কোন সমীকরণটি সঠিক? তো আমরা জানি যে ই ইকুয়াল টু শক্তি শোষণ বা বিকিরণের ক্ষেত্রে ই ইকুয়াল টু এইচ নিউ। তা আমাদের এইচ নিউ এটা যদি এন সংখ্যকের জন্য হয় তাহলে ইকুয়াল টু এন এইচ নিউ, ঘাবড়ানোর কিছু নেই, বাকিগুলো এমনিতেই হচ্ছে না। 8 নং প্রশ্ন, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কি? বোর পরমাণু মডেল কি ব্যাখ্যা করতে পারে? পরমাণুর তো নিরপেক্ষতা, হ্যাঁ নিরপেক্ষতা ব্যাখ্যা করতে পারে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কক্ষপথের আকার ব্যাখ্যা করতে পারে। তাহলে আমাদের চারটাই কারেক্ট। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবে, এবং তোমরা ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন প্রয়োজনে পজ করে করে শিখে ফেলবে। এই 95টা কোশ্চেন শিখতে হয়তো তোমার 1 ঘন্টা সময় লাগবে, বাট তোমার অনেক উপকারে আসবে। এবং অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবে। লাইক দিলে যেটা হয় যে অন্যান্য ভিউয়ার্স যারা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটা রিচ বাড়ে। তা আমার একটু রিকোয়েস্ট থাকবে তোমরা একটু একটা লাইক দিবে, আর হচ্ছে কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। পরমাণুতে অরবিটালের ধারণা কোন উৎস থেকে নেওয়া হয়েছে? কোয়ান্টাম তত্ত্ব, মুখস্থ করে ফেলবা। এফ অরবিটালের জন্য এল এর মান কত? তো আমরা জানি যে এই চারটা মুখস্থ করতে হবে। দেখো, এস এর জন্য এল এর মান হচ্ছে 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 এবং এফ এর জন্য 3। তাহলে 0 1 2 3 এটা আমরা পড়ছি অনেকবারই। তাহলে এফ অরবিটাল যেহেতু বলছে তাহলে এফ এর জন্য হবে হচ্ছে 3। তারপর 11 নং প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যার মান m equal to 4 এবং l equal to 3 হলে অরবিটালটি কি? দেখো একটু জটিল প্রশ্ন। l equal to 3, প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা একটু সংশোধন করতে হবে। m equal to 4 না, এখানে হবে হচ্ছে n equal to 4। n equal to 4 আর l equal to 3। তাহলে n equal to 4 হলে অরবিটালটা অবশ্যই 4 দিয়ে হবে। সরি, এখানে চলে আসছে, আমরা একটু পেছনে চলে যাই। হ্যাঁ, তাহলে যেহেতু n এর মান 4, যেহেতু আমাদের n এর মান 4, তাহলে অরবিটালটা 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4। আর l এর মান 3, একটু আগে আমরা পড়ছি যে l এর মান যদি 3 হয় তাহলে সেটা কি অরবিটাল? f অরবিটাল। তাহলে অবশ্যই 4f অরবিটাল। আশা করি ক্লিয়ার। আরেকটা প্রশ্ন আমরা দেখি, 12 নং প্রশ্নটা। 12 নং প্রশ্নটা কি বলছে? l equal to 3, n equal to 3। তোমরা প্রথমে n দিয়ে শুরু করবে, তাহলে n equal to 3 হলে আমরা 3 লিখলাম, l equal to 2। তা আমরা জানি, একটু আগে আমরা দেখে আসছি যে s এর জন্য 2 কার জন্য? 2 হচ্ছে d অরবিটালের জন্য। তাহলে আমরা এই অরবিটালটা হবে 3d। এভাবে কিন্তু অনেক অনেক প্রশ্ন হওয়া সম্ভব। তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করবে। তোমরা এই চার্টটা একটু দেখবে। 13 নং প্রশ্ন দেখো, আয়রনের ইলেকট্রোবিন্যাসে কি দেওয়া আছে? n equal to 3, l equal to 2 হলে এর জন্য কয়টি অরবিটাল সম্ভব? l equal to 2 এর জন্য কয়টি অরবিটাল সম্ভব? তো আমরা এটা একটু করি। আমরা জানি n equal to 3 হলে l equal to 0 1 2 হতে পারে, বাট আমাদের এখানে দিয়ে দিছে l equal to 2। l equal to 2 অরবিটালটা পাওয়া যায় হচ্ছে m এর মান থেকে। l equal to 2 হলে m এর মান কি হবে? -2 -1 0 +1 +2। মানে l এর মান যা হয় m এর মান হয় মাইনাস l থেকে শুরু করে প্লাস l পর্যন্ত। তাহলে -2 থেকে +2 পর্যন্ত। তাহলে সংখ্যা রেখার যদি আমরা চিন্তা করি, -2 থেকে আমাদের +2 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, তাহলে আমাদের মোট সংখ্যা কয়টি? এখানে 5টি সংখ্যা দেখা যাচ্ছে। তাহলে আমার এখান থেকে 5টি অরবিটাল পাওয়া সম্ভব। তার মানে m এর মান যে কয়টি হবে অরবিটাল সেই কয়টি পাওয়া সম্ভব, তাহলে 5টি। এবং আমরা যদি এখন বলি যে এই 5টি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকা সম্ভব, তাহলে 5 দুগুণা 10টি। প্রত্যেকটা অরবিটালে 2টি করে ইলেকট্রন থাকতে পারে। আশা করি বুঝতে পারছো। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে? কেন্দ্রমুখী বল কমে, এটা মুখস্থ করে ফেলবা। আর 15 নম্বর, l equal to 2 হলে উপস্তর কোনটি? একটু আগে আমরা বলছি যে যদি 0 হয় তাহলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। তাহলে যেহেতু আমাদের 2 বলছে, তাহলে 2 এর জন্য কি d অরবিটাল। তাহলে এটা হচ্ছে কারেক্ট। এই যে এখানে আমাদের বিস্তারিত দেওয়া আছে। কোন অরবিটালটি সম্ভব? কোন অরবিটালটি সম্ভব, কোন অরবিটালটি সম্ভব না, এটা অনুধাবন প্রশ্নে আমরা অনেক পড়েছি।
আর এছাড়া আমরা কমন সেন্স ক্রিয়েট করেও বলতে পারি, দেখো 1p কিন্তু আমরা কখনো দেখি নাই, 3f এটাও দেখি নাই, 4f থেকে শুরু হয়, 2dও নাই, 3d থেকে শুরু হয়, 5s আছে, তাহলে আমাদের এটা হচ্ছে কারেক্ট। এছাড়াও আমরা ওই যে চেক করে বের করতে পারি, কিভাবে চেক করে বের করতে পারি, আমরা একটা নেই, যেমন 3f-টা কেন সম্ভব না আমরা একটু দেখি। তাহলে 3f এর জন্য n equal to 3, 3f এর জন্য n equal to 3, আর n equal to 3 এর জন্য l এর মান কি হয় 0 1 2, 0 1 2। এই 0 এর জন্য যে অরবিটাল সেটা হচ্ছে s, 1 এর জন্য যেটা সেটা হচ্ছে p, 2 এর জন্য যেটা সেটা হচ্ছে এই সরি d। তাহলে n equal to 3 এর জন্য এটা হচ্ছে 3s, এটা 3p, এটা 3d। তাহলে দেখো 3s 3p 3d পাচ্ছি, কিন্তু 3f কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে n equal to 3 এর জন্য মানে এই যে এই 3টার জন্য আমরা কিন্তু 3f অরবিটাল পাচ্ছি না। এভাবে প্রত্যেকটা কিন্তু প্রমাণ করা যায়। আমরা এখানে ভিডিওটা বড় করব না। নিচের কোন অরবিটালটি সম্ভব, নিচের কোন অরবিটালটি সম্ভব, তাহলে আমরা এই সম্ভব নয়, সরি সম্ভব নয়, তাহলে একটু আগে পড়ে আসছি 3f অরবিটাল সম্ভব নয়। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কোনটি? ইলেকট্রন ধারণ ক্ষমতা, দেখো অরবিটাল এর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে উপশক্তি স্তরে 12+1, আর ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য হচ্ছে 2 × 12+1, কারণ আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকতে পারে, এই জন্য অরবিটালের জন্য 12+1 এবং ইলেকট্রনের জন্য 2 × 12+1। এটা কিন্তু উপশক্তি স্তর, উপস্তর মনে রাখবা। আর যদি বলে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কিন্তু 2n², আর অরবিটাল ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে n²। খেয়াল রাখবা, এটা হচ্ছে শক্তি স্তর আর এটা হচ্ছে উপশক্তি স্তর। তো যখন যেই প্রশ্নটা বলবে সেটা একটু খেয়াল রাখতে হবে। 19 নং প্রশ্ন, কোন উপস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তো কোন উপস্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, পরে প্রবেশ করবে, কোন উপস্তরে শক্তি কম, কোন উপস্তরে শক্তি বেশি, এই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা একটু নিচে গিয়ে ব্যাখ্যা করে আসি, তাহলে আশা করি এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই পারা যাবে। আমরা একটা খালি পেজ নিয়ে নিলাম, একটু মনোযোগ দাও। তাহলে এই যে কোন উপস্তরের শক্তি, আমরা যে বিষয়গুলো শিখবো, শক্তি কম নাকি বেশি, ইলেকট্রন আগে বা পরে প্রবেশ, ঠিক আছে, এই ধরনের যতগুলো প্রশ্ন আছে সবগুলাই নির্ভর করবে হচ্ছে n+l এর মানের উপর। n+l এর মান যার কম সে নিম্ন শক্তির, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। n+l এর মান যার বেশি সে উচ্চ শক্তি, তাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তো আমরা একটু দেখি, ধরো হচ্ছে আমাদের দুইটা অরবিটাল আছে, 4d আর হচ্ছে 5s। এই দুইটা অরবিটালের ক্ষেত্রে আমাকে প্রশ্ন করা হলো যে এই দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি কম এবং কোনটার শক্তি বেশি, অথবা প্রশ্ন করা হলো কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা n+l এর মান বের করি 4d এর জন্য। 4d এর জন্য আমার n+l, তাহলে এই 4 এর জন্য n এর মান হচ্ছে 4, আর l এর মান, এই l এর মানটা d এর জন্য আমরা জানি 2, তাহলে 4 + 2 যোগ করলে 6। অন দ্য আদার হ্যান্ড 5s এর জন্য, তাহলে n এর মান হচ্ছে 5, আর s এর জন্য l এর মান s এর জন্য কত 0, তাহলে যোগ করলে কত 5। তো যেহেতু 5s এর জন্য n+l এর মান কম আসছে, তাহলে 5s হচ্ছে নিম্ন শক্তির, অর্থাৎ 5s লেস দেন 4। আর তাই যেটা নিম্ন শক্তি সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যেটা উচ্চ শক্তি সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন কখনো যদি এমন হয়, যেমন ধরো হচ্ছে 4d এর সাথে আমরা 5p এর তুলনা দিলাম, তাহলে 5p এর জন্য n+l এর মান কত 5 প্লাস p এর মান হচ্ছে কত 2। আমার মনে হয় আমার মাথার জন্য দেখা যাচ্ছে না, আমরা একটু উপরে উঠে নেই। তাহলে 5p এর জন্য n এর মান হচ্ছে 5 আর p এর মান হচ্ছে 2, তাহলে p এর মান 2 না, সরি, p এর মান হচ্ছে 1, ভুল লিখছি। তাহলে দুইটা যোগ করলে কত হয় 6। যখন দুইটা সেম হয়ে যাবে তখন আমরা কিভাবে নির্ধারণ করব, তখন আমরা n এর মান থেকে নির্ধারণ করব। n এর মান যার কম হবে সে হবে নিম্ন শক্তির, অর্থাৎ 4d হবে নিম্ন শক্তির এবং 5p হবে উচ্চ শক্তির, এবং 4d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 5p তে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আশা করি এই রিলেটেড যত প্রবলেম আছে সেটা তোমরা এখন থেকে সলভ করতে পারবে। তা আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই। তা আমরা যেখানে ছিলাম, এই যে কোন
এটা আমরা পড়বো না, কোনটাতে আগে প্রবেশ করবে এটা তোমরা পারবা। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি? তৃতীয় শক্তি স্তরে, তাহলে তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি? তাহলে সূত্র হচ্ছে কি n স্কয়ার। ওই যে শক্তি স্তর বলছে, যদি উপস্তর বলতো তাহলে আমরা ওইভাবে করতাম। তাহলে তৃতীয় শক্তি স্তর তাহলে 3 স্কয়ার, তার মানে কত 9, তাহলে অ্যান্সার হবে 9। এবার তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল রয়েছে কয়টি? একটু আগেই আমরা বের করলাম, সেটা হচ্ছে 9টি। তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকতে পারে কয়টি? 9 এর সাথে 2 গুণ দিব 18টি। কোনটির আকৃতি প্রকাশ করে? আকৃতি প্রকাশ করে, তাহলে ওই যে আমরা সংজ্ঞার ক্ষেত্রে পড়ছিলাম কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, যে আকার, আকৃতি, তারপরে হচ্ছে কৌণিক অবস্থান এবং ঘূর্ণন দিক, এই চারটা একটু মুখস্থ রাখবা তোমরা, তাহলে হয়ে যাবে। আকার যদি বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আকৃতি যদি বলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, কৌণিক অবস্থান যদি বলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন দিক যদি বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? ঠিক আছে, গ্রহণযোগ্য। এই প্রশ্নগুলো একটু জটিল, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? তাহলে আমরা যেটা গ্রহণযোগ্য সেটা আগে দেখি। দেখো এখানে আমাদের এই যে এই 4 যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে n এর মান, তাহলে n ইকুয়াল টু 4। তারপরে দেওয়া আছে দ্বিতীয়টা l এর মান, l ইকুয়াল টু 2। তাহলে আমরা জানি n ইকুয়াল টু 4 এর জন্য l এর মান কি কি হইতে পারে? 0 1 2 3। তাহলে এর মধ্যে তো আমাদের 2 আছে, তাহলে সেই 2টাকে দিছে, তাহলে এই পর্যন্ত আমরা এটা সঠিক বলতে পারি। তারপর l ইকুয়াল টু 2 এর জন্য m এর মান কি হইতে পারে? -2 থেকে +2 পর্যন্ত। তো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে -1, তাহলে -1টা আছে -2 থেকে +2 পর্যন্ত। আর s এর মান যেটাই যে কোনো একটা হইতে পারে, +1/2 হইতে পারে, -1/2 হইতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তা আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা n l আর m এর মান থেকে দেখব যে আসলে কোনটা কারেক্ট। তা আমরা কারেক্ট অ্যান্সারটা দেখলাম, এবার কয়েকটা ভুল অ্যান্সার দেখি, তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ধরো খ নাম্বারটা নিলাম। খ নাম্বারে কি দেওয়া আছে? n এর মান 2, তাহলে n এর মান 2। n এর মান 2 এর জন্য l এর মান কত কত হইতে পারে? 0 1, তাহলে l এর মান এখানে 0 দিছে, তাহলে এই পর্যন্ত কারেক্ট। l ইকুয়াল টু 0 হলে অবশ্যই m ইকুয়াল টু 0 হইতে হবে, কিন্তু m ইকুয়াল টু এখানে 1 দিয়ে দিছে, তাহলে অবশ্যই এটা ভুল। আবার আমরা এটার দিকে চিন্তা করি, ঘ নাম্বার বলছে n ইকুয়াল টু 3, তাহলে n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু 0 1 2, তাহলে সেখানে 1 আছে, তাহলে এই পর্যন্ত কারেক্ট। আর l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কি হয়? -1 0 +1, তাহলে এখানে আমাদের দিচ্ছে -2 দিছে, যেটা আমাদের অসম্ভব। এভাবে আমরা ভুল উত্তরগুলো বাদ দিয়ে সঠিক উত্তরটা নির্ণয় করব। তারপরে কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট কোনটি? দেখো এখানে এই যে আমাদের গ নাম্বারটাকে কারেক্ট দিছে, তো গ নাম্বারটা n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু কত হইতে পারে? 0 1, তাহলে 0 1, এই যে 1 আছে। আর l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কি? -1 0 +1, এই যে +1 আছে। s এর মানটা একটা থাকলেই হচ্ছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, বাকি সবগুলো ভুল। তাহলে আমরা আশা করি এই ধরনের এরকম প্রশ্ন কিন্তু অনেক আছে, এখানে জাস্ট দুইটা একটা করে দিছে, তোমরা এগুলো একটু ভালো করে শিখলে অন্য সবগুলাই অ্যান্সার করতে পারবা। মানে এখানে 95টা এমসিকিউ, আর তুমি তোমার গাইডে বইতে সেখানে গেলে কিন্তু তুমি প্রায় 200+ এমসিকিউ পাবা। তো তাহলে কেন এমসিকিউ এখানে কমে গেল? মূলত প্রত্যেক টাইপের একটা দুটো করে দেওয়া হয়েছে, এই জন্য আমি এখান থেকে বাছাই করেছি। আশা করি তোমরা একটু গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবে। বোরনের শেষ কক্ষপথের কৌণিক ভরবেগ কত? বোরন, তাহলে বোরনের ক্ষেত্রে বোরন 5 ইলেকট্রন করলে 1s2 2s2 2p1। তার শেষ কক্ষপথটা কোন কক্ষপথ? দ্বিতীয় কক্ষপথ। তা আমরা জানি কৌণিক ভরবেগ বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে কৌণিক ভরবেগ ইকুয়াল টু nh/2π। তাহলে এই nটা হলো কক্ষপথের নাম্বার, তাহলে আমরা যেহেতু শেষ কক্ষপথ 2, তাহলে n এর মান কত? 2, তা আমরা লিখতে পারি কি 2h/2π। এই 2 2 কাটাকাটি গেলে h/π, ঠিক আছে, তাহলে h/π হচ্ছে এটা। আশা করি খুবই ইজি কোশ্চেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। নিচের কোন যৌগের ক্ষারীয় মূলকের ডি অরবিটালে ইলেকট্রন আছে? নিচের কোন যৌগের ক্ষারীয় মূলক, ক্ষারীয় মূলক কোনটাকে বলে? ক্যাটায়নটাকে বলা হয় ক্ষারীয় মূলক, খেয়াল রাখতে হবে। আর অম্লীয় মূলক হচ্ছে অ্যানায়নটা। তাহলে এই জায়গার আমাদের ক্যাটায়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম, এখানে হচ্ছে ক্রোমিয়াম, এখানে হচ্ছে টাইটানিয়াম, এখানে হচ্ছে ক্যালসিয়াম। তো এখানে আমাদের সবগুলা
যে আয়নগুলো এখানে দেওয়া আছে সেই আয়নগুলোর ইলেকট্রোবিন্যাস দেওয়া আছে, সেখানে বলছে ডি অরবিটালে ইলেকট্রন আছে। তাহলে এখানে দেখো ScCl3, তাহলে ScCl3 এটাকে ভাঙলে স্ক্যান্ডিনাম 3+ পাওয়া যায়। স্ক্যান্ডিনাম 3+ এর ইলেকট্রন বিন্যাস করলে এখানে কিন্তু ডি অরবিটাল ইলেকট্রন নাই। তারপরে TiCl4, যেহেতু এটা 4 তাহলে Ti4+, তাহলে টাইটেনিয়াম 4+ ইলেকট্রন বিন্যাস করলে এখানেও ডি অরবিটাল ইলেকট্রন বিন্যাস নাই। এগুলো কিন্তু ডিটেইলস করার মতো সময় নাই, ভিডিওটা তাহলে 3-4 ঘন্টা হয়ে যাবে, তোমরা একটু করে নিবা। আর তারপর হচ্ছে ক্রোমিয়াম সালফেট। তো ক্রোমিয়াম সালফেটে যেহেতু 2- তাহলে এটা হচ্ছে ক্রোমিয়াম হচ্ছে 2+। তো ক্রোমিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3d4 মানে 4টা ইলেকট্রন আছে, তাহলে আমাদের ক্রোমিয়ামটা ইলেকট্রন বিন্যাস কারেক্ট হবে। আবার ক্যালসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস করলে এখানে এমনিতেই ডি অরবিটাল নাই, 2+ এর আর থাকবে কোত্থেকে? তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে গ। একটু ভাববে, এটা পারবে, বিস্তারিত বোঝানোর মতো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 27 নং কোশ্চেন, পরমাণুর দ্বিতীয় কক্ষপথের জন্য দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রন জন্য কণিক ভরবেগ। তো দ্বিতীয় কক্ষপথ হইলে n এর মান 2, তাহলে 2 এ 2 এ কাটাকাটি গেলে mvr = h/2 পাই। একটু আগে আমরা এটা করছি। 28 নম্বর কোশ্চেনে 28টার কথাই বলা হয়েছে। 28টি ইলেকট্রনধারী 28টা ইলেকট্রন কে? 28টা ইলেকট্রন ধারী মৌল বা আয়ন কোনটি? নিকেল। নিকেল হচ্ছে 28টা। আর আয়ন কোনটা দেখি আমরা, নিকেল তো অবশ্যই এখানে কারেক্ট হবে। আর কপারের ইলেকট্রন কিন্তু 29টা, এখানে 2+ মানে দুইটা চলে যাওয়ার পরে 27টা আছে। জি, তাহলে এটা হবে না। জিঙ্কের ইলেকট্রন ছিল 30টা, 2+ মানে দুইটা চলে যাওয়ার পরে 28টা, তাহলে আমরা এইটাকে ধরতে পারি। পি উপস্তরের জন্য 29 নং কোশ্চেন, পি উপস্তরের জন্য আমাদের কোনটা কারেক্ট? পি উপস্তরের জন্য, তাহলে পি উপস্তরে আমাদের এল এর মান কত হয়? এস এর যেটা আমরা জানি, এস এর জন্য এল এর মান 0, পি উপস্তরের জন্য কিন্তু 1, তাহলে পি উপস্তরের জন্য এল এর মান 1, তাহলে এল এর মান 1, এটা কারেক্ট 1 নং। তারপরে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান কি হয়? -1, 0, +1, ঠিক আছে? তো এই দুইটা কারেক্ট। এখানে বলছে অরবিটাল সংখ্যা 2টি। অরবিটাল সংখ্যাটা আমরা কোত্থেকে বের করি? এম এর মান থেকে। এম এর মান এখানে সংখ্যা কয়টি? 3টি, তাহলে অরবিটাল সংখ্যাও হবে 3টি, বাট এখানে দিয়েছে 2টি। অরবিটাল সংখ্যা নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 12 + 1। তাহলে এল এর মান এখানে কত? 1, তাহলে আমি এখানে বসাই দেই 2 × 1 + 1, তাহলে আমাদের কত আসতেছে? 3। তাহলে এভাবে বের করলে আমাদের 3 আসতেছে, তাহলে 2 কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাহলে 1 আর 2 দিয়ে আমাদের ক নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 30 নং কোশ্চেন, বি শেলে কতগুলো কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান? এই প্রশ্নটা সম্ভবত ভুল আছে। বি শেলে কতগুলো কোয়ান্টাম সংখ্যা বিদ্যমান? এই যে বি এর কথা বলছে, এই শেল বি, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4। এখানে হবে হচ্ছে কতগুলো কোয়ান্টাম সংখ্যা না, এই প্রশ্নটা হবে অরবিটাল। কতগুলো অরবিটাল, মানে চতুর্থ শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে, চতুর্থ শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে, এটা আমাদের বের করতে বলছে। মানে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, এখান থেকে আমরা বুঝলাম যে এটা চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে কতগুলো অরবিটাল আছে, এটা আমরা কিভাবে বের করবো? আমরা এই যে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা বের করি কিভাবে? n², তাহলে 4², তাহলে 4² মানে কত? 16, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। মনে রাখবা, শক্তি স্তর বললে n², আর যদি উপশক্তি স্তর বলে কি? 12 + 1। 30টা এমসিকিউ আমরা শেষ করলাম। এখনো আমাদের আরো অনেকগুলো এমসিকিউ বাকি আছে। ভিডিওটা অলরেডি, আজকের ভিডিওটা আমাদের 23 মিনিট হয়ে গেছে। 31 নং কোশ্চেন, এ শেলে, আচ্ছা ওই যে উপরের এ শেল মানে হচ্ছে 3, মানে 3 নাম্বার শেলে বা 3 নাম্বার কক্ষপথে কি আছে? প্রথম বলছে এফ অরবিটাল আছে, তো 3 নাম্বার কত কক্ষপথ মানে 3f, 3f তো সম্ভব না, তাহলে এটা বাদ। মোট চুম্বক কোয়ান্টাম সংখ্যা 9, চুম্বক কোয়ান্টাম সংখ্যা মানেই কিন্তু এম এর মান। তাহলে তৃতীয় কক্ষপথে এম এর মানটা হলো কি? অরবিটাল সংখ্যা, তাহলে অরবিটাল সংখ্যা তৃতীয় কক্ষপথে অরবিটাল সংখ্যা বের করতে গেলে কত? 3² মানে কত? 9, তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 9, এটা ঠিক আছে। 3p তে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 3, 3p অরবিটালে, 3p অরবিটালে চুম্বক কোয়ান্টাম সংখ্যা 3, এটা কি হয়? আমরা একটু দেখি, এখানে n এর মান হচ্ছে 3, আর 3p অরবিটালের জন্য l এর মান কত হবে? l এর মান হচ্ছে 1,
আর এল এর মান 1 হলে এম এর মান কত? -1 0 0 এবং +1। তাহলে তিনটা অরবিটাল পাচ্ছি, অবশ্যই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা 3। একটু ডিপলি বুঝতে হবে। আমরা এরপরে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এই পর্যায় দেওয়া আছে তৃতীয় চতুর্থ, গ্রুপ দেওয়া আছে 1 ও 2। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এখানে মৌলগুলা কি সেটা বের করা। তো তৃতীয় ও চতুর্থ পর্যায়, তৃতীয় এবং চতুর্থ পর্যায় আমার কাছে বই আছে, তোমরা দেখবা কিনা আমি জানি না, আমি একটু দেখি। দেখো এখানে বলছে তৃতীয় ও চতুর্থ পদ 1 আর 2। এই যে তোমরা দেখতেছো কিনা, এই যে আমাদের আমাদের যে এই 1 এবং 2, 1 এবং 2, এখানে এই যে তৃতীয়তে দেখো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, চতুর্থতে আছে পটাশিয়াম আর ক্যালসিয়াম। আমার কাছে বইটা তোমরা যদি ভালো করে না বুঝো, অনেক ছোট দেখা যাচ্ছে, তোমরা একটু বইটা খুলে নিবে। তাহলে আমাদের এই তৃতীয়তে এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। যাই হোক, এখন প্রশ্ন দেখি। 32 নম্বর প্রশ্ন, কিউ মৌলের সর্বশেষ অরবিটালে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে কিউ মৌলটা মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সর্বশেষ অরবিটালের চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত? তাহলে ক্যালসিয়ামের আমরা জানি সর্বশেষে কিন্তু থাকে হচ্ছে 4s2। ক্যালসিয়ামের বিন্যাস করে দেখো, সর্বশেষে থাকে কি 4s2। এই 4s2 তে এই s এর জন্য, এই s এর জন্য আমরা জানি l এর মান কত? 0। আর l এর মান 0 হলে m এর মানও কত হয়? 0। আমার কিন্তু এটাই চাইছে, চুম্বক কোয়ান্টাম সংখ্যার, এই যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত। তাহলে যেহেতু আমরা পাচ্ছি 0, তাহলে অ্যান্সার হবে 0। এবার 33 নম্বর কোশ্চেন বলছে সকল মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। হ্যাঁ, আমরা জানি এখানে এই যে ম্যাগনেসিয়ামটা শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, এটা সঠিক উত্তর। কিউ মৌল শনাক্তকরণে অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহৃত হয়। কিউ মৌলটা কি? ক্যালসিয়াম। হয় ক্যালসিয়ামটা, ওই যে ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট দিলে এই ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ তৈরি হয়, এটা আমরা পড়েছি, এটাও কারেক্ট অ্যান্সার। আর 3 নম্বর কোশ্চেন বলছে এক্স এর হ্যালাইড এবং ওয়াই এর হাইড্রোক্সাইড অপেক্ষা দুর্বল ক্ষার। এক্স এর হ্যালাইড মানে হচ্ছে NaX, এক্স এর এক্স এর হাইড্রোক্সাইড বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর ওয়াই এর হাইড্রোক্সাইড, ওয়াই মানে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই হচ্ছে দুইটা সংখ্যা বলছে। এইটা এইটা এর চেয়ে মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে দুর্বল ক্ষার না, অবশ্যই না। আমাদের ক্ষারগুলোর ক্ষেত্রে, ধাতুর ক্ষারগুলোর ক্ষেত্রে বাম থেকে ডান দিকে গেলে এদের শক্তি কমতে থাকে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে সবল এইটার তুলনায়, তাহলে এটা ভুল। তাহলে আমাদের 1 আর 2 নিয়ে আমাদের ক নাম্বার কারেক্ট অ্যান্সার। তারপর 34 নং, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আমরা একটু আগে এই ধরনের ব্যাখ্যা বিস্তারিত করেছি, তাই আমরা এখানে করব না। অরবিটাল সমূহের সঠিক শক্তির ক্রম, এখানে প্রত্যেকটার n+l এর মান বের করবা, বের করে শক্তির সঠিক ক্রম অর্থাৎ নিম্ন থেকে উচ্চ সিরিয়ালে সাজাবো, তাহলে আমাদের বের হয়ে যাবে। 36 নম্বর কোশ্চেন, ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস করলে দেখো, এই যে সর্বশেষে আছে কত? 3d5 আর হচ্ছে 4s1। বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে এই যে 3d কে যদি আমরা হুন্ডের নীতি অনুসারে করি, 5টা ইলেকট্রন 3d5, এই 5টা ইলেকট্রন দিতে হয়। তারপর 4s, এখানে একটা দিতে হয় 4s1। টোটাল আমাদের বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? এখানে 5টা, এখানে একটা, তাহলে 6টি। তাহলে আমাদের অ্যান্সার হবে 6টি। এভাবে কিন্তু অনেক প্রশ্ন অ্যান্সার করা যায়। ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? তো আমরা জানি এই যে ক্রোমিয়াম ছিল কিন্তু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করলে 3d4 4s2। তাহলে শেষ ইলেকট্রনটি, এই যে শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? তো আমরা জানি শেষ ইলেকট্রনটি আমাদের এই যে পরবর্তীতে 3d5 হয় এবং 4s1 হয়। তো শেষ ইলেকট্রনটা অবশ্যই 3d অরবিটালে প্রবেশ করে, এটা ব্যাখ্যা করার কিছু নেই। 38 নং কোশ্চেন, Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি?
তাহলে Fe2+ আমরা একটা এখানে করে ফেলি। দেখো Fe এর শেষ কক্ষপথে ইলেকট্রন আসছে 3d6 4s2। Fe2+ মানে হচ্ছে 4s, দুইটা চলে যাবে 3d6। তাহলে এবার 3d কে আমরা একটু ভাঙি, 6টা, 1 2 3 4 5, আবার একটা এখানে দিলে 6। তাহলে বিজোড় ইলেকট্রন সংখ্যা একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে Fe2+ আয়নে ইলেকট্রন বিন্যাসের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। 39 নং কোশ্চেন, Fe2+ আয়নে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি? তাহলে একটু আগে আমরা করলাম ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। প্রশ্ন বুঝতে হবে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা নাকি বিজোড় ইলেকট্রন সংখ্যা, এটা একটু বুঝতে হবে। 40 নম্বর, হুন্ডের নীতি অনুযায়ী অক্সিজেনে কয়টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে? অক্সিজেন, তাহলে হুন্ডের নীতি অনুসারে এই ইলেকট্রন বিন্যাসটা দেখবে অক্সিজেনে, তাহলে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 2টা। তারপরে নিম্নের কোন মৌলের ইলেকট্রন হুন্ডের নীতি প্রযোজ্য নয়? মনে রাখবা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কমপক্ষে 2টা হইতে হবে। হুন্ডের নীতি প্রযোজ্য হওয়ার জন্য অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কমপক্ষে কয়টা হইতে হবে? 2টা। যদি একটা হয় বা না হয় তাহলে সেগুলো বাদ যাবে। আমাদের এখানে বলছে কোনটা নয়, তাহলে আমাদের এখানে হুন্ডের নীতি প্রযোজ্য নয়, এটা ভুল দিছে। আমাদের এই অ্যান্সারটা হবে হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হবে। আমরা একটু দেখি কোনটা কি। যেমন এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের শেষে থাকে কিন্তু 3p3। তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, এটা প্রযোজ্য। সালফার হচ্ছে সর্বশেষে থাকে 3p4। নাইট্রোজেন সরি 3p3 না 2p3, সালফার থাকে 3p4। তাহলে এখানে তিনটা দেওয়ার পরে এখানে আরেকটা দিতে হয়, তাহলে দুইটা অযুগ্ম ইলেকট্রন। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ফসফরাস থাকে হচ্ছে নাইট্রোজেনের মতোই, এটা হচ্ছে 2p3, এটা হচ্ছে 3p3, এটা কারেক্ট, একই রকম তিনটা অযুগ্ম ইলেকট্রন। ক্লোরিন, ক্লোরিন কিন্তু হচ্ছে শেষে 3p5। তো 3p5 কে যদি আমরা লিখতে চাই, এটা একটু বিস্তারিত পড়তে হবে। দেখো তাহলে 5 দিতে হলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে শেষে অযুগ্ম ইলেকট্রন আছে একটা। আমি বলছি যে কমপক্ষে 2টা থাকতে হবে, একটা থাকলে সেটার ক্ষেত্রে প্রযোজ্য না, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে প্রযোজ্য না। এই আনসারটা কারেক্ট করে নিতে হবে, এটা হচ্ছে ঘ। 42 নং কোশ্চেন, অক্সিজেনের অষ্টম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি অনুসারে LO/S এর মান কত? অক্সিজেনের অষ্টম ইলেকট্রনের জন্য, একটু আগে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা ছিল এখানে, এই যে অক্সিজেনের অষ্টম ইলেকট্রন কোনটা, এই জায়গায় অক্সিজেনের অষ্টম ইলেকট্রন কোনটা। দেখো অনেকেই মনে করতে পারে এটা মনে হয় অষ্টম ইলেকট্রন, না। আমরা ইলেকট্রন বিন্যাস করার সময় এটা কিভাবে লিখছিলাম, শেষে যখন আমাদের এই যে 2p4 ছিল, এই 4, 5 থেকে শুরু করে 8টা ইলেকট্রন এখানে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর ইলেকট্রন, এটা হচ্ছে 6 নম্বর ইলেকট্রন, এটা হচ্ছে 7 নম্বর ইলেকট্রন, অষ্টম ইলেকট্রনটা হচ্ছে এইটা। তাহলে এইটার জন্য আমার বের করতে হবে অষ্টম ইলেকট্রন। বুঝা গেছে? তো এই অষ্টম ইলেকট্রনের জন্য LO/S এর মানটা কত? তা আমরা এই ইলেকট্রনটার জন্য একটু মানগুলো বের করার চেষ্টা করি। এই ইলেকট্রনটার জন্য, এই ইলেকট্রনটার জন্য, তাহলে আমাদের এখানে n এর মান কত? তো যেহেতু এখানে 2p অরবিটালে আছে, তাহলে n এর মান এখানে 2। l এর মান কত? যেহেতু p অরবিটালে আছে, তাহলে p অরবিটালে l এর মান কত? 1। তারপর m এর মান কত? 1 এর জন্য m এর মান কত কত হয়? m এর মান হয় হচ্ছে -1 0 +1, -1 0 +1 হয়। তো তাহলে হ্যাঁ, তাহলে -1 0 +1। তো এর মধ্যে আমাদের কোন মানটা হবে? আমরা এখানে সিরিয়ালে লিখি 1 0 -1। দেখো অনেক জায়গায় এটা -1 0 +1 ও দেয়, এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। তাহলে আমাদের এইখানে এই এই ইলেকট্রনটার জন্য m এর মান কত? 1 লিখতে পারি আমরা, মানে +1। তারপর s এর মান কত? যেহেতু এটা নিচের দিকে আছে, নিচের দিকে থাকলে কি হয়? -1। তাহলে আমাদের এখানে কোন অ্যান্সারটা কারেক্ট? এই যে, যেহেতু আমাদের শুধু l আর s চাইছে, বাকিগুলো চায় না, l ও s, তাহলে l ও s এর জন্য এটা। এটা -1 প্লাস হাফ দিয়ে করলে সেটাও কারেক্ট হতো। এই অপশনগুলো কিন্তু আমাদের এখানে নাই, তো সুতরাং একটু খেয়াল রাখতে হবে। 43 নং কোশ্চেন, ফ্লোরিনের বেজোড় ইলেকট্রনটির জন্য ফ্লোরিনের বেজোড়ের নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক? ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9। শেষের ইলেকট্রনগুলো আমরা করব 3p5। তাহলে 3p5 কে আমরা যদি একটু ভাঙি,
তাহলে 1 2 3 4 5। তাহলে বলছে বেজোর ইলেকট্রনটার জন্য, তাহলে বেজোর ইলেকট্রন কোনটা? এটা হচ্ছে বেজোর ইলেকট্রন। এই ইলেকট্রনটার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার সেটটা বাইর করতে হবে। তাহলে এই ইলেকট্রনটা কোথায় আছে? সরি 3 না, এটা হচ্ছে 2। তাহলে 2p5। তাহলে আমরা একটু করার চেষ্টা করি। n equal to অবশ্যই 2 হবে। l equal to কত হবে? আমরা একটু আগে করছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1। তাহলে l এর মান -1। m এর মান কত হবে? ও সরি, l এর মান -1 না, বললেই লিখে ফেলছি। l এর মান তো স্বাভাবিকভাবেই হচ্ছে, তাহলে l এর মান p এর জন্য হচ্ছে 1, m এর মানটা হচ্ছে আমাদের -1 আমরা লিখতে পারি। s এর মানটা হচ্ছে যেহেতু উপরের দিকে আছে প্লাস। তাহলে এই সেটটা আমাদের কোনটার সাথে মিলে আমরা একটু দেখি। দেখো এই যে আমাদের m তো দেয়ই নাই, তো m না নিয়ে টেনশন করার দরকার নেই। n l তারপর s এর মানটা আছে, তাহলে এটা মিলে গেছে। ওকে, তারপরে আছে আমাদের 44 নম্বর কোশ্চেন। একটি বাল্ব থেকে নির্গত আলোর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সরি কম্পাঙ্ক, আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত। তা আমাদের সূত্র আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়াল টু, অর্থাৎ এই ল্যামডা ইকুয়াল টু, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। সি হচ্ছে আলোর বেগ, নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸, কম্পাঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে আমরা আশা করি অঙ্কটা সহজেই করতে পারবো, এখানে করা আছে, তোমরা দেখতে পারো। 45 নং কোশ্চেন, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? বেতার তরঙ্গ। আমাদের যে একটা লিস্ট আছে সেখান থেকে পড়ে নিতে হবে। এখানে কিছু মুখস্থ মান আছে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, কিছুই করার নাই। রিডবার্গ ধ্রুবকের সঠিক মান কোনটি? রিডবার্গ ধ্রুবক সহজে মনে রাখার জন্য আমরা এইভাবে মনে রাখি, 10 9 6 7 8, ঠিক আছে, পার সেন্টিমিটার। আর যদি আমাদের মিটারের কথা বলে, 10 9 6 7 8 0 0 পার মিটার। আমার মনে হয় এখানে একটু ভিডিওতে কেটে যাচ্ছে, যাই হোক। তো এইভাবে আমরা মনে রাখবো, পার সেন্টিমিটার হলে হচ্ছে 10 9 6 7 8, আর পার মিটার হলে 10 9 6 7 8 00। এখন যদি এখানে সাইন্টিফিকে দেওয়া থাকে, যেমন এই যে দেখো, এটা কিন্তু সাইন্টিফিকে দেওয়া আছে এবং এটাতে চাইছে পার সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে সাইন্টিফিকে নিয়ে যাব। তাহলে এটাকে সাইন্টিফিকে নিলে কিভাবে হয়? তাহলে 1 দিতে হবে, কত? 1.0967 ইন্টু 10⁻⁴ মানটা আনতে হবে। তাহলে আমরা দশমিকটা ধরি সবচেয়ে শেষে ছিল, দশমিকটা ছিল হচ্ছে এই জায়গায়। তো সেখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর সামনে আসছে, তাহলে 10⁵ তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট আছে। সরি, গ নাম্বারটা হচ্ছে কারেক্ট আছে, পার্সেন্টেজ। পার মিটারেও 5 দেওয়া আছে, বাট পার মিটার হইলে আমাদের 5 হবে না, সেটা হয়ে যাবে 7। তাহলে এই জন্য আমাদের একটু বুঝে শুনে অ্যান্সার গুলো করতে হবে। সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? তা আমাদের এখানে 7টা রং, 7টা আলো তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করতে হবে। রেঞ্জ গুলা, সেই রেঞ্জের মধ্যে কোনটা পড়ছে সেটা মিলাইতে হবে। একটু কঠিন কোশ্চেন, কিন্তু এটা মুখস্থ করতে হয়, অঙ্ক করার সময় লাগে। 48 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুতে, মানে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সবুজ আলো, তাহলে বাকিগুলো তোমার পড়ে নিতে হবে, কারণ সবুজ আলো যে তোমার পরীক্ষায় আসবে এমন তো কোনো গ্যারান্টি নেই। বেগুনি আসতে পারে, লাল আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। তো এইটা বুঝতে হবে যে এই একটা কোশ্চেনের রিলেটেড কি আছে সেটা পড়ে ফেলতে হবে। হাইড্রোজেন পরমাণুতে বর্ণালীর প্যাস্টেন সিরিজের সৃষ্টি হয় কোন অঞ্চলে? এখানে একটা চার্ট আছে মেইন বইয়ের মধ্যে, সেটা একটু পড়ে নিও, কোন সিরিজ কোন অঞ্চলে পড়ে। আমার এখানে বুঝে দেওয়ার কিছু নাই। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n2 এর মান কত? আচ্ছা, প্রথম কথা হলো বামার সিরিজ, বামার সিরিজের n1 টা কত? বামার সিরিজের n1 টা কত? তো এখানে একটু মনে রাখতে হবে, লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড, তারপর হামফ্রিস। লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফুন্ড হামফ্রিস। তাহলে লাইম্যানে হচ্ছে n1 এর মান, লাইম্যানে হচ্ছে 1, বামারে হচ্ছে 2, প্যাস্টেনে হচ্ছে 3। লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট
হচ্ছে 4, ফুন্ডে হচ্ছে 5, হামফ্রিসে হচ্ছে 6। এগুলো সবগুলোই কিন্তু N1 এর মান, মানে নিম্ন কক্ষপথ, মানে ইলেকট্রনগুলো এই কক্ষপথে ফিরে আসে। এখন এখানে বলছে যে বামার সিরিজ কোনটার জন্য? এটার জন্য, এই 2 এর জন্য। এই 2 এর জন্য আমাদের বলছে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে N2 এর মানটা কত। ঠিক আছে, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে N2 এর মানটা কত। তাহলে আমাদের এটা সহজে বের করার হিসাবটা হচ্ছে, তোমার যততম লাইন বলবে তুমি তত যোগ করে দিবা। দ্বিতীয় লাইন বলছে, তাহলে 2 এর সাথে তুমি 2 যোগ করে দিবা, তাহলে आंसर কত? 4। বুঝা গেছে হিসাব? আমার যদি তৃতীয় লাইন বলতো, তাহলে 2 এর সাথে আমি 3 যোগ করতাম, তাহলে 5 হইতো आंसर। এখন আমাকে ধরো লাইম্যান বললো না, আমাকে বললো লাইম্যান বামার বললো না, আমাকে বললো হচ্ছে লাইম্যান সিরিজের দ্বিতীয় লাইনের N2 এর মান কত। তাহলে দ্বিতীয় লাইন যেহেতু বলছে, তাহলে আমরা 2 যোগ করব, তাহলে তাহলে आंसर হচ্ছে কত? 3। এভাবে আমরা প্রথমে হচ্ছে এগুলা মুখস্থ করব, কোন সিরিজের জন্য N1 এর মান কত। সিরিয়ালটা মনে রাখলে এগুলা মুখস্থ করার কোনো বিষয় না। এরপর দ্বিতীয় লাইন বলুক, তৃতীয় লাইন বলুক, যততম লাইন বলে আমি তত যোগ করে দিলেই বাকিটা চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের কিছু ম্যাথ আছে। 50 নাম্বার, হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের বেগ, মানে আমাদের ভি দেওয়া আছে, কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে আমাদের এই যে সূত্রটা আছে, কৌণিক ভরবেগ mvr = nh/2π, এইখান থেকে আমাকে আরটা বের করতে হবে, আর। তাহলে আর ইকুয়াল টু সূত্রটা হয় এটা। এখানে আমাদের দেখো কি কি মান আছে, আমাদের এখানে কি কি মান আছে? n এর মান আছে, যেহেতু আমাদের তৃতীয় কক্ষপথ বলছে, তাহলে n এর মান 3। h আছে, h তো হচ্ছে আমাদের এই যে h আছে, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক মুখস্থ, ভিটা এই যে দেওয়া আছে এখানে ভি। তারপরে হচ্ছে আর, আর আরটাই বের করতে হবে, সরি এখানে ওরা সূত্রটা ভুল লিখছে। এখানে হচ্ছে 2v, তারপরে হচ্ছে m থাকবে, একটু সূত্রটা ভুল লাগছে, আমরা একটু সূত্রটা সঠিক করে নেই, যে mvr = nh/2π। তাহলে r = কি হবে? nh/2m v π। তাহলে n এর মান তৃতীয় কক্ষপথ 3, h এর মান আমাদের প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31, ভি দেওয়া আছে উপরে, পাই এর মান আমরা জানি। এভাবে বসিয়ে আমরা আর এর মানটা বের করে ফেলবো, আমরা আর এটা নিয়ে সময় নষ্ট করবো না। 51 নাম্বার কোশ্চেন, লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কত। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = আমরা তরঙ্গ সংখ্যা জানি হচ্ছে 1/νবার। তাহলে তরঙ্গ সংখ্যা নিউবার = 1/λ। ল্যামডার মানটা বসিয়ে আমরা এই যে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম থেকে সেটাকে মিটারে নিতে হবে, অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে হলে 10⁻10 গুণ দিতে হয়, তারপর আমরা এখানে বসিয়ে করে ফেলবো। 52 নম্বর কোশ্চেন, একটি রাশির তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার মানটা দেওয়া আছে, বলছে শক্তি, তাহলে শক্তি = hc/λ। তাহলে h কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট, ল্যামডার মানটা বসিয়ে দিব, হয়ে যাবে। ন্যানোমিটার থেকে মিটারে নিতে হলে কিভাবে করতে হয়? 10⁻9। এই অঙ্কগুলো তোমাদেরকে সিকিউতে করানো হয়েছে বিধায় আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780 মুখস্থ। তারপর এখানে আমাদের বাকিগুলোও কয়েকটা তথ্য দিয়ে দিচ্ছে, দেখো এগুলো একটু পড়ে ফেলবা, কারণ পরীক্ষার সময় এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটন শক্তি সর্বাধিক? মনে রাখবা, যে আলো তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের কার বেশি কার কম, আমরা ওই যে বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, এভাবে লাস্টে কি লাল। তাহলে বেগুনি দিয়ে শুরু, বেগুনি আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, তাহলে বেগুনি আলোর শক্তি বেশি। আবার যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, তাহলে লাল আলোর শক্তি কম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর অবলোহিত রশ্মির অন্তর্গত সিরিজ হলো কোনটি? ওই যে আমরা বললাম বইতে একটা চার্ট আছে, সেটা একটু মুখস্থ করে নিতে হবে আমাদের। 1 ও 2 মানে হচ্ছে ব্র্যাকেট এবং প্যাস্টেন। তোমরা কবির স্যারের বইতে, হাজারি স্যারের বইতেও আছে সম্ভবত, একটা চার্ট আছে, কোন ওই যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী সেই টপিকে গিয়ে পাবে, সেখান থেকে মুখস্থ করে লাগবে।
স্থানান্তরটির ফলে যে বর্ণালী সিরিজ উৎপন্ন হয়েছে 56 নাম্বার। আচ্ছা, এই যে ইলেকট্রন গুলো আসতেছে, এখান থেকে আসতেছে, তারপরে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, এই ইলেকট্রন গুলোর জন্য বলছে কোন সিরিজটা উৎপন্ন হয়। তা সবাই কিন্তু দেখো 2 তে ফিরে আসতেছে, সব ইলেকট্রন গুলো 2 নাম্বার কক্ষপথেই আসতেছে। তার মানে n1 = 2। তাহলে আমরা লাইম্যান বার্মার, তাহলে বার্মারই হচ্ছে 2, তাহলে আমাদের এখানে বার্মার হবে অ্যান্সার। উক্ত স্থানান্তরটি তড়িৎচুম্বকীয় বিকিরণের যে অঞ্চলে ঘটেছে, ওই যে আমাদের ওই অঞ্চলগুলো মুখস্থ করতে হবে, এখানে আমরা আর সময় দিতে পারছি না। 58 নম্বর কোশ্চেন, উদ্দীপকের এম বিকিরণটি কোন সিরিজভুক্ত? এম বিকিরণটি, এই যে এম, এম দেখো কোথায় আসছে, এই যে শেষে কিন্তু একে আসছে, তাহলে একে আসছে কে? লাইম্যান। সহজ হিসাব। উদ্দীপক হতে এম রশ্মিটি ইউভি অঞ্চলের, ওয়াই রশ্মিটি তরঙ্গ দৈর্ঘ্য এম রশ্মি অপেক্ষা বড়। এগুলো আমরা আলোচনার সময় নাই, এগুলো তোমরা বুঝে নিও। জাল পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহৃত হয়? ইউভি ব্যবহৃত হয়। ব্যাংকের চেকও ইউভি। রেখা বর্ণালীর মাধ্যমে কি করা যায়? মৌল শনাক্ত করা যায়। তারপরে সবই মুখস্থ এখানে পড়াগুলো। আইআর এর প্রভাবে ঘটে কি? দেহের তাপমাত্রা হ্রাস ঘটে। তারপরে কোন রাশিটি মানব শরীর থেকে নির্গত হয়? মিডল আয়ার। এরকম অনেক প্রশ্ন আছে, আমরা বোর্ডেরগুলো আগে মুখস্থ করি। জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? আইআর। রক্তে হিমোগ্লোবিনে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা যায় কার সাহায্যে? নিয়ার আয়ার, এনআইআর। তারপর নিচের কোন ধাতু শিক্ষা পরীক্ষা হলুদাভ সবুজ বর্ণ দেখায়? এই 4টা মুখস্থ করে ফেলবা। এখানে 4টা মৌল দেওয়া আছে, তো এর মধ্যে কয়েকটা আছে দেয় না, যেমন ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, এগুলো কিন্তু বর্ণ দেয় না। আর হচ্ছে এই 4টা কোনটা কোন বর্ণ, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। আমাদের এই রিলেটেড প্রশ্ন আছে 67 থেকে শুরু করে 71 পর্যন্ত, এগুলো একটু পড়ে নিবা, আমরা সময় নষ্ট করব না। নিচের কোনটি রক্তের ন্যায় লাল? তাহলে রক্তের ন্যায় লাল, এই রক্তলাল বর্ণ, এই 4টা মুখস্থ করবা। তারপরে কোনটি শিক্ষা পরীক্ষায় বর্ণ দেয় না? যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। ভুল বললাম নাকি? হ্যাঁ, বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এই দুইটা হচ্ছে বর্ণ দেখায় না, একটু খেয়াল রাখতে হবে। এই যে এখানে লেখা আছে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না। সোডিয়াম সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল। এগুলো বললেই আশা করি এখান থেকে একটা প্রশ্ন 100% আসার কথা। শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয় কি? গাঢ় HCl ব্যবহার করা হয়, এটা তো আমরা জানি। তারপরে প্লাটিনাম তার ব্যবহার করা হয়, অনুজ্জ্বল শিখা, তিনটাই কারেক্ট। তার এখানে আমাদের একটা বিক্রিয়া দেওয়া আছে, এর সাথে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যুক্ত করে দ্রবণ তৈরি করা হয়। দ্রবণটি লাল বর্ণের হলে এ প্লাস আয়নটি কত? এটা আয়রনের একটা পরীক্ষা, বইতে দেখে নিও, এখন আসলে আমাদের বিস্তারিত আলোচনা করার সময় নাই। 77 নম্বরে চলে যায়। এখানে সবগুলোই কিন্তু ম্যাথ, সবগুলাই ম্যাথ, মানে আমাদের কেএসপি থেকে দ্রাব্যতা এস বের করা, এস থেকে কেএসপি বের করা। সিকিউতে আমরা এগুলো অনেকগুলো করেছি, আমরা যেটা করি নাই সেটা হচ্ছে এই 79 নম্বর কোশ্চেন। এই সূত্রটা দিয়ে তোমরা ফার্স্ট ইয়ারে অঙ্ক করছো, কিন্তু বোর্ডে এই সূত্রগুলো কম আসে বিধায় এগুলো প্র্যাকটিস কম হচ্ছে। তো আমরা একটু এই সূত্রটা ব্যাখ্যা করে দিই, যেখানে এটা থেকে এমসিকিউ আসে। তাহলে এস ইকাল টু এম বাই এম মাইনাস এম ইন্টু 100। এখানে একটা এম হচ্ছে বড় হাতের, এখানে এই এমটা হচ্ছে দ্রবের ভর, এরপরে বড় হাতের এমটা হচ্ছে দ্রবণের ভর, আর এই যে এম মাইনাস এম দ্রবণ থেকে দ্রব বিয়োগ দিলে আছে হচ্ছে দ্রাবকের ভর। এইটা দিয়ে আমরা আশা করি এখন অঙ্কগুলো করতে পারবো। এগুলো একটু মনে রাখলে, উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে হচ্ছে দ্রাবকের ভর, আর আমাদের ভেঙে ভেঙে দিলে তো এটা আছেই। তো এখন তোমরা হচ্ছে যেমন আমরা একটু দেখি, এই যে 75 গ্রাম দ্রবণ, তাহলে এটা হচ্ছে বড় হাতের এম, এত গ্রাম দ্রব্য, তাহলে এটা হচ্ছে ছোট হাতের এম, দ্রাব্যতা কত? তাহলে এখন আমরা এই সূত্র মতো বসাই দিলে অ্যান্সার বের হয়ে যাবে। এভাবে আমরা যত ইচ্ছা করতে পারবো। এখানে আমরা একটা অঙ্ক দেখি, অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা যদি এস হয়, তাহলে এটার আয়নিক গুণফলের মান কি হবে? ঠিক আছে, তাহলে আমরা অ্যালুমিনিয়াম সালফেটটাকে একটু ভাঙি, Al2SO4 3। তাহলে দেখো আমাদের ভাঙার নিয়মটা কি? অ্যালুমিনিয়াম আছে কয়টা? দুইটা, 2 অ্যালুমিনিয়াম। সালফেট আছে কয়টা? তিনটা, 2SO4। এবার এই থ্রিটা চলে যাবে এটার পাওয়ার হিসাবে, তাহলে 3।
এই টুটা চলে যাবে, এটা পাওয়ার হিসেবে টু, ধাতুটা প্লাস আর অধাতুটা মাইনাস, এই আমরা ভাগ করে ফেললাম। তারপর আমরা দ্রাব্যতার ক্ষেত্রে আমরা জানি এটা দ্রাব্যতা যদি এস হয় তাহলে এটা হচ্ছে 2s এবং এটা হচ্ছে 3s। তাহলে আমরা ওই যে আয়নিক গুণফলের মানটা যদি বের করতে চাই, এটা মূলত দ্রাব্যতা গুণফল দিয়ে বলা উচিত ছিল, যাই হোক। তো তাহলে আমাদের কে আইপি ইকুয়াল টু সূত্র হচ্ছে কি অ্যালুমিনিয়াম, এখানে 2 থাকার কারণে আমাদের এটার উপরে একটা স্কয়ার হবে অ্যালুমিনিয়াম 3 ভিতরে, আর এখানে হচ্ছে সালফেট 2 মাইনাস, এখানে 3 থাকার কারণে এটার উপরে কিউব হবে। তাহলে অ্যালুমিনিয়াম এটার হচ্ছে আমাদের 2s, তাহলে 2s স্কয়ার ইন্টু 3s কিউব, যেখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে হচ্ছে 108 s টু দি পাওয়ার 5। আশা করি বুঝতে পারছো। 82 পারবে, 83 পানির আয়নিক গুণফলের মান এটা মুখস্থ 10 টু দি পাওয়ার মাইনাস 14। তারপরে হচ্ছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে হবে, সূত্র বসিয়ে করা যাবে। ওকে, তারপরে হচ্ছে এটা আমরা একটু করে দিই, এ টু বি, এ টু বি, এটাকে ভাঙলে কি পাওয়া যায় 2a প্লাস বি, এবং এখানে হবে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 2 মাইনাস। তাহলে এটা হচ্ছে 2s, এটা হচ্ছে s, তাহলে আমাদের ইয়ে হবে কি 2s স্কয়ার ইন্টু s, তাহলে 4s কিউব, s ইকুয়াল টু তাহলে কি আমাদের কেএসপি মান, এটা তো আমরা করতে পারবো, এটা আমরা করে পারবো কিছু না। আর এই এই প্রশ্নগুলো একটু প্রবলেম করে, একটা করে দিব, বাকিগুলো কিন্তু করতে হবে। এখানে কি বলছে x2y3, আমরা একটু মুছে এই জিনিসটা পেজটা ক্লিয়ার করে নিই। বলছে দেখো x2y3, এটার যে দ্রাব্যতার গুণফল আছে, এই দ্রাব্যতার গুণফলের এককটা কি? আমরা প্রথমে এখান থেকে সূত্রটা বের করব, বের করলে কি হয় 2x3 প্লাস 3y 2 মাইনাস, তাহলে এটা যদি s হয় এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 3s। তাহলে এখান থেকে কেএসপি বের করলে আমাদের 2s এর উপরে স্কয়ার, 3s এর উপরে কিউব, একটু আগে আমরা একটা ক্যালকুলেশন দেখেছি, সেখানে হচ্ছে 108 s টু দি পাওয়ার 5 আসবে। এখান থেকে আমার এককটা বের করতে হবে। এককটা বের করার জন্য আমরা জানি s এর একক কি, s এর একক হচ্ছে মোল পার লিটার। তাহলে এখন যেহেতু s এর পাওয়ার 5, তাহলে এটার পাওয়ার 5, এটার পাওয়ার 5, তাহলে কি মোল টু দি পাওয়ার 5 l টু দি পাওয়ার মাইনাস, তাহলে মোল টু দি পাওয়ার 5 l টু দি পাওয়ার মাইনাস, এইখানে আমাদের এই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে, মোল টু দি পাওয়ার 5 l টু দি পাওয়ার। এইভাবে আমাদের সূত্রে s এর উপরে যে পাওয়ারটা আসে, মোল পার লিটারের উপরে আমি ওই পাওয়ারটা দিব, তাহলে এককটা পাওয়া যাবে। আর মাত্র অল্প কয়েকটা কোশ্চেন আছে। আয়নিক গুণফলের বেলায় মুখস্থ করে নিবা, দ্রবণটি সম্পৃক্ত হতে হবে, তারপর দ্রবণটি অসম্পৃক্ত হতে পারে, দ্রবণটি অতিপৃক্ত হতে পারে, যে কোনোটা হোক না কেন আমরা আয়নিক গুণফল বের করতে পারবো। তবে দ্রবণটি লিমিটেশন আছে। তারপরে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, 1 লিটার দ্রবণে সর্বোচ্চ এত মোল হয়, তাহলে এর দ্রাব্যতা গুণফল কত। তাহলে আমাদের ওই যে এস দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল বের করবো, এগুলো আশা করি পারবো। এই কোশ্চেনটা নিয়ে অনেকের প্রবলেম হয়। আই মাইনাস আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করলে PbI2 এর সাম্য অবস্থায় থাকায় Pb2 প্লাস আয়নের ঘনমাত্রার উপর কিরূপ প্রভাব বিস্তার করবে। মনে রাখবা যা থাকবে সেটার স্কয়ার হবে, দ্বিগুণের স্কয়ার তাহলে কত, 4 গুণ 4 ভাগ, মানে যা থাকবে তত ভাগ, তত স্কয়ার। তারপর 89 ক্যালসিয়াম কপার 2 প্লাস আয়নের শনাক্তকরণ, এই শনাক্তকরণগুলা একটু দ্রবণের শনাক্তকরণগুলো, এগুলো আমাদের কোন আয়নের জন্য কোনটা প্রয়োজন বুঝিয়ে দেওয়ার কিছু নাই, আমাদের এগুলো একটু যখন আমরা বিক্রিয়াগুলো করবো আশা করি কোনটার জন্য কি সেটা আমরা পেয়ে যাবো। ক্যালাসন আর মাত্র 2টি কোশ্চেন,
ক্যালাসন প্রক্রিয়ায় ব্যবহৃত দ্রাবকগুলোর মধ্যে কোনটির পোলারিটি সবচেয়ে বেশি? এটা হচ্ছে পানি। পানি আমরা জানি পোলার যুগ, এবং সবচেয়ে এই আমাদের এখানে যেগুলো আছে বেনজিন, ইথানল, ক্লোরোফর্ম, এগুলো সবই কিন্তু জৈব যৌগ। সেই ধরনের পানিটাও জৈব যৌগ এবং এটার পোলারিটিটা সবচেয়ে বেশি। ওকে, আমাদের সর্বশেষ কোশ্চেন। আমার মনে হয় অডিওটা একটু প্রবলেম করছে। মূলত মাইক্রোফোনটা আমার এখানে লাগানোর কথা, ভুলে আমি এখানে রাখছি। একটু ম্যানেজ করে নিও তোমরা, একটু হেডফোনের মাধ্যমে ভিডিওটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, আসলেই অনেক প্যারার কাজ। তাহলে বিশুদ্ধ খাদ্য লবণের ক্যালাসনে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? HCl, গাঢ় HCl। তো যাই হোক, আমাদের 95টা এমসিকিউ আমরা শেষ করলাম আমাদের গুণগত রসায়নের। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখছো, তাদের অবশ্যই অনেক আগ্রহ আছে, এবং আমার বিশ্বাস, আমার দোয়া, তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে একটা ভালো রেজাল্ট করবে। তো আমরা প্রত্যেকটা অধ্যায়েরই এভাবে ওয়ান শট এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা আবার পুনরায় দেখো, হেডফোন লাগিয়ে দেখো। এই আশা করি যেই প্রবলেমটা হয়েছে অডিও নিয়ে, সেটা তোমাদের কভার করতে পারবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।